বেশ কয়েকজন উপদেষ্টার, তরুণ উপদেষ্টার বেশ কয়েকজন পিএস এপিএস কোটি কোটি টাকার লেনদেনে ধরা পড়েছে। এখন আপনি বলেন তাহলে মানে আমরা ওইভাবে যদি বলি যে আপনার পিএস আপনার এপিএস 150 কোটি টাকা 100 কোটি টাকা 300 কোটি টাকার যদি কারাপশন কেসেসের সাথে লিপ্ত থাকে, আপনি কিছুই জানেন না, তাহলে আপনি হয়তো এতই ইনএফিশিয়েন্ট এবং ইনএফেক্টিভ যে আপনার এত বড় একটা সরকারি পর্যায়ের দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। একটা গোষ্ঠীকে, একটা গ্রুপকে, কয়েকজনকে খুব বেশিভাবে হাইলাইট করা এবং তারপর হাইলাইট করাতেও যে খুব বেশি অসুবিধা ছিল সেটা না, কিন্তু তারপর তারা যখন কোনো একটা রাজনৈতিক ডিমান্ড করে সেই ডিমান্ডকে সমান লেভেলে দেখা, যখন মনে করেন সরকারে 2-3 বার ছিল, লক্ষ লক্ষ ইফ নট কোটি কোটি সাপোর্টার আছে, সেরকম একটা দলের সাথে কম্পেয়ার করে এক পাতে তুলে যদি তখন আপনি বলেন যে না এদের ডিমান্ড সেম লেভেলে, তাহলে একটু মুশকিল হয়ে যায়। সরকার কি মানে স্পষ্টভাবে এভাবে বলে দিয়েছে যে স্পষ্টভাবেই বলতে থাকে, সরকার ব্যক্তিকে পয়েন্ট করে বলতে থাকে, এবং সেই ব্যক্তিগুলো যখন এনসিপির হয় হ্যাঁ তখন মুশকিল হয়ে যায়। সরকার পরিষ্কারভাবে বলেছে যে এদেরকে সম্মুখভাগে আনতে হবে, কারণ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই জুলাইয়ের এই বিজয় লাভ করবার জন্য। এরপর আর কি বলবে? বলি যে এভাবে আপনাকে ঠিক 9-10 মাস আগে যেভাবে বলতেন অগাস্ট বা সেপ্টেম্বরের শুরুতে কেমন আছেন শব্দে, এখন সেই পার্থক্যটা কেমন? আপনার মানসিক পার্থক্যটা কেমন? মানে দেখেন, সবকিছু তো ক্রমাগতভাবে বদলাতে থাকে, চেঞ্জ হতে থাকে, বাট অগাস্ট সেপ্টেম্বর মাসে অবভিয়াসলি আমাদের একটা জয়ের উল্লাস ছিল। অনেক বছরের আন্দোলনের পর আমরা একটা আশার আলো দেখলাম, যেখানে আর কি একটা স্বৈরাচারী সরকারের পতন, মানে একদম সবভাবে পতন ঘটলো। এরপর যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা আশাবাদী ছিলাম অনেক শীঘ্রই হয়তো অনেক কিছু হবে, ওটা একটু বেশি আশাবাদী, একটু এক্সপেকটেশন একটু বেশি হাই। সেই হিসাবে ওই এক্সপেকটেশন হিসেবে হয়তো এক্সপেকটেশন মেট হয়নি, তবে আমরা অনেক দূর এসেছি, ইতিমধ্যে অনেক কিছু হয়েছে। এখন আমরা অপেক্ষামান সামনে একটা সুন্দর নির্বাচনের। সো আমি এখনো খুবই আশাবাদী। হয়তো তখনকার যে উচ্ছ্বাস বা উল্লাসটা যেই পর্যায়ে ছিল সেখান থেকে একটু হয়তো ধীর গতিতে এসেছে, কিন্তু এখনো অত্যন্ত আশাবাদী যে সামনে খুব ভালো সুদিন আসছে আমাদের দেশের, জাতির, গণতন্ত্রের সবভাবে। আপনি বেশ কয়েকটা পাবলিক ফোরামে বলেছেন জুলাই বিপ্লবের স্টেক হোল্ডারদের নিয়ে, এটা যেহেতু বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন টক শোতে, সেমিনারে, আমার সাথেও অনেকে বলেছেন যে এটা তরুণদের, এবং সেটা নিয়ে আপনি একটা ব্যাখ্যাও দিয়েছেন কয়েকটা জায়গায় আমি দেখলাম। তো এই দ্বন্দ্ব, এই বিরোধটা কিভাবে, কখন থেকে তৈরি হলো? দেখেন, আসলে দ্বন্দ্ব বিরোধ না বলে আমি একটা ভুল বোঝাবুঝি বলি। এগেন মানে হয়তো আমরা একই জিনিস নিয়ে কথা বলছি, বাট আমি জিনিসটাকে নামকরণ একটু ভিন্নভাবে করছি, একটা ভুল বোঝাবুঝি। তবে এই ভুল বোঝাবুঝিটার জন্য প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত অনেকে দায়ী। মানে যখন ডিরেক্টলি বলা হয় যে এরা করেছে, এরা আমাকে চাকরি দিয়েছে, এরা মাস্টার মাইন্ড, তখন গ্রেটার জনগোষ্ঠী বা জনগণের ভেতরে বা বিশ্ব সমাজের কাছে ভুল মেসেজটা যায়। যখন বলা হয়েছে বা এইভাবে জিনিসগুলো আখ্যায়িত করা হয়েছে, সেগুলো হয়তো ভুল বুঝে করা হয়েছে, কিন্তু করা হয়েছে। দেখেন, আন্দোলন প্রথমত 24শে জুলাই আন্দোলন আপামর বাংলাদেশের জনগণের ছিল। আমি কিভাবে বলতে পারি? কারণ ডে 1 থেকে রাজপথে আমি নিজে ছিলাম, সো আমি দেখেছি কারা ছিল, এবং আপামর বাংলাদেশের জনগণ ছিল। জুলাইয়ের আন্দোলনটা শেষ হবার পর বা চলাকালীন সময়, বিশেষ করে শেষ হবার পর দিনের পর দিন যখন বারবার করে হসপিটাল ভিজিটে গেছি, তখনও দেখেছি ভাই কারা আহত, কাদের পরিবাররা দৌড়াদৌড়ি করছে, আপামর বাংলাদেশের জনগণ। এখন আপনি যদি তরুণদের কথা বলেন, নিশ্চয়ই, কিন্তু এখানে আবার একটা বিষয় আছে যে যে কোনো আন্দোলন, যে কোনো যুদ্ধে সবার আগে তরুণরা থাকে। কেন তরুণরা থাকে? কারণ শারীরিক শক্তি সবার থেকে বেশি তরুণদের, এই কারণে তরুণরা থাকে। জুলাই আন্দোলন 71 বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, বিশ্বের যে কোনো ধরনের আন্দোলন, আমেরিকান রেভলিউশনারি ওয়ার বলেন, ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, ইংলিশ সিভিল ওয়ার বলেন, আমাদের ইংরেজ বিরোধ মানে ব্রিটিশ রাজ বিরোধী আন্দোলন বলেন, সব জায়গায় কেন শারীরিক শক্তির জন্য তরুণরা এগিয়ে থাকে। কিন্তু এখন আপনি বলবেন গান্ধীর নাম ভুলে যাবেন, নেহরুর নাম ভুলে যাবেন, বা যত সিনিয়র নেতারা কাজ করেছেন সবার নাম ভুলে যেয়ে বলবেন শুধু তরুণরা ওটা করেছে, শুধু তরুণরা 71 করেছে। না, 71 যুদ্ধ তো তরুণরাই করেছে। যাদের বয়স 50-এর অধিক, 60-এর অধিক, তারা খুব অল্পই হবেন ইফ অ্যাট অল
যে যারা বন্দুক নিয়ে যুদ্ধে গেছেন, কিন্তু তারা ছাড়া তো হতো না আন্দোলনটা, ঠিক না? ৭১ যেমন আপামর জনগণের আন্দোলন ছিল, মানে যুদ্ধ ছিল, ওটা তো শুধু আন্দোলন ছিল না, বাট মনে করেন ৬৯ যদি বলি আপামর জনগণের আন্দোলন ছিল, ২৪শে জুলাই মানে ২০২৪ জুলাই আপামর জনগণের আন্দোলন ছিল। তরুণরা এগেন শারীরিকভাবে সম্মুখভাগে ছিলেন, তরুণদের অবভিয়াসলি কৃতিত্ব সেখানে দিতেই হবে। এবং এক জায়গা থেকে আপনি এটাও বলতে পারেন যে গুরুত্বপূর্ণ সময়গুলোতে ভেরি স্পেসিফিক ছাত্র গোষ্ঠীরাও নেমে এসেছিল গুরুত্বপূর্ণ সময়গুলোতে। হ্যাঁ, কিন্তু ওই সময় আপনি ছাত্রদেরও বলেন, কোনো অসুবিধা নেই। সবার এর মধ্যে আমাদের ছাত্র ভাইরা আছেন, লেবারের ভাইরা আছেন, শহরের যত ধরনের লেবার ক্লাস আমাদের ভাইরা আছেন, রিক্সাওয়ালা বলেন, ঠেলাগাড়ি আলা বলেন, যখন বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার বলেন, এরা সবাইও কিন্তু নেমে এসেছিল। সো এই সবভাবে আপনি ক্লাসিফিকেশনও দিতে পারেন যে এই মুহূর্তে আপনি স্পেসিফিক একটা গ্রুপ কয়েকশো জন বা ১০-১৫ জন বা যারা একটা পার্টি ফর্ম করেছে বলেন যে এরাই শুধুমাত্র, তখন এটা খুব মুশকিল হয়ে যায়। তাহলে পার্টি ফর্ম করাটাই তাদের একটা বড় ধরনের চক্ষুশূলের ব্যাপার হয়ে গেল কিনা অন্যান্য রাজনৈতিক দল? দেখেন আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, ইতিমধ্যে জুলাইয়ের আন্দোলনে যে বৈষম্য বিরোধী আন্দোলন যে নেতৃত্বটা ছিল অরিজিনাল, মানে বৈষম্য বিরোধী আন্দোলন তো পরে ডাকা শুরু হলো, বাট যে অরিজিনাল ওদের মধ্যে থেকে কয়েকটা অর্গানাইজেশন অলরেডি বেরিয়েছে, কয়েকটা। তার মধ্যে প্রধান হলো এনসিপি, কারণ সরকারের পৃষ্ঠপোষকতা এনসিপির সাথে যায়নি এরকম একটা বড় গ্রুপ বেরিয়ে আবার ইউনাইটেড পিপলস বাংলাদেশ খুলেছে। ওটা এত বড় নাম করেনি কেন? কারণ যদিও এগেন সেম গ্রুপ, মানে ওই যে গ্রুপটা আর কি ছাত্র গোষ্ঠী যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই গ্রুপই, কিন্তু তাদেরকে সরকার ব্যাক করেনি। এর জন্য ইউনাইটেড পিপলস বাংলাদেশ এটাকে বেশি লোকজন চেনে না, এনসিপি বেশি লোকজন চেনে। এবং আমি সত্যি একটা কথা বলি, আমি বলছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ পুরো বাংলাদেশকে জয় করে নিয়েছে, বাট আমি বলছি আমি ইউনাইটেড পিপলস বাংলাদেশের ২-৩টা প্রোগ্রাম দেখলাম, এনসিপির ২-৩টা প্রোগ্রাম দেখলাম, এবং তরুণ জনগোষ্ঠী এনসিপি ওভারঅল জনগোষ্ঠী এনসিপির প্রোগ্রামে যা থাকে তার থেকে ১০ গুণ দেখেছি আমি ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রোগ্রামে, এবং তরুণ জনগোষ্ঠী তার মানে ১০ গুণ দেখেছি। কিন্তু যে ১০ গুণ থাকা সত্ত্বেও তাদের নাম যেহেতু সরকার বলছে না, সেহেতু এগেন গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশে অন্য কোনো মানে বড় জনগোষ্ঠী কেউই হয়তো খুব ভালো করে তাদের সাথে পরিচিত না। তো এই জায়গাটা আমি বলছি যে এই যে ভেরি স্পেসিফিক পৃষ্ঠপোষকতা করে একটা গোষ্ঠীকে, একটা গ্রুপকে, কয়েকজনকে খুব বেশিভাবে হাইলাইট করা, এবং তারপর হাইলাইট করাতেও যে খুব বেশি অসুবিধা ছিল সেটা না, কিন্তু তারপর তারা যখন কোনো একটা রাজনৈতিক ডিমান্ড করে, সেই ডিমান্ডকে সমান লেভেলে দেখা, যখন মনে করেন সরকারে ২-৩ বার ছিল, লক্ষ লক্ষ ইফ নট কোটি কোটি সাপোর্টার আছে, সেরকম একটা দলের সাথে কম্পেয়ার করে এক পাতে তুলে যদি তখন আপনি বলেন যে না এদের ডিমান্ড সেম লেভেলে, তাহলে একটু মুশকিল হয়ে যায়। আপনি যদি বলেন না এদের ডিমান্ড সেম লেভেলে, আমি এই কারণে ধরছি কারণ এরা জুলাই আন্দোলন করেছে, তাহলে প্রশ্নবিদ্ধ হয় জুলাই আন্দোলন আসলে কে করেছে, এবং এই জায়গাটা থেকে এই প্রশ্নটা তৈরি হয়। এবং এখানে আমি আপনাকে বলছি মানে স্পেশালি এই অগস্ট সেপ্টেম্বরে সরকার যেভাবে প্রচারণা করেছে, তারপর থেকে অনেকে মানে বিদেশি জনগোষ্ঠী বলেন, মানে বাংলাদেশে আমাদের ডিপ্লোম্যাট ভাই বোনেরা যারা আছেন, বিভিন্ন এমবাসিজ, হাই কমিশন, ডিপ্লোম্যাটরা, ঢাকা শহরের সুশীল সমাজ, অনেকের ভিতরে আসলে একটা প্রচুরভাবে শক্তভাবে একটা ভুল ধারণা আছে যে রাজপথে এরাই নেতৃত্ব দিয়েছে, সবকিছু এরাই করেছিল, যেটা একেবারেই সত্যি না। এরা ছিল, মানে আমি এদেরকে ছোট করছি না, আমি এক মুহূর্তের জন্য বলছি না মনে করেন এনসিপির টপ ১০-১৫টা নেতা আসলেই নেতৃত্বের জায়গায় ছিল না, ছিল আরো শত শত লোকজন ছিল। কিন্তু সরকার পৃষ্ঠপোষকতায় তারা কিংস পার্টি হবে না বলেই তো সরে আসলো ইত্যাদি নানান ব্যাখ্যা দিয়ে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন? এটা কি কিংস পার্টি? কিংস পার্টি তৈরি হবার পর যদি বলে কিংস পার্টি হবে না, এটা দুঃখজনক না ভাই? যেমন মনে করেন যে প্রথম থেকে তারা বলে এসেছে, এগেন আমি কিন্তু এনসিপি কে দোষারোপ করছিলাম, আমি প্রত্যেকটা দোষ সরকারকে দিচ্ছি, কারণ এনসিপি মানে যে কোনো কেউ বলতেই পারে যে আমরা করেছি। ইউনাইটেড পিপলস বাংলাদেশ যদি বলে আমরা করেছি, আমার দল এনডিএম, আমার দলের ৮১ জন গুরুতরভাবে আহত হয়েছে আপনার জুলাই আন্দোলন, আমি নিজে আহত হয়েছি, আমার মহাসচিব থেকে শুরু করে সিনিয়র অনেক নেতারা আহত হয়েছেন, কিন্তু আমরা সবার মতো আমরাও একদম সম্মুখ ভাগ থেকে এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরাই করেছি, এটা বলাটা তো বিশালভাবে ভুল। আবার আমার দলের যেমন ৮১ জন গুরুতরভাবে আহত হয়েছে, আরেকটা দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের কতশো জন নিহত হয়েছে, হাজারে হাজারে আহত হয়েছেন। এখন তাহলে তারা যদি বলা শুরু করে আমরাই এই আন্দোলন করেছি, তাহলে কি আসলে সত্যি? না ভাই, তাদের দলগতভাবে তারা যে ক্ষতি সাধন করেছে বা তারা যে স্যাক্রিফাইস করেছে এটা অনেক বড়, বাট
আন্দোলনটা আসলে আপামর বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল। এখন বিএনপি যদি বলা শুরু করে এটা তাদের ভুল, কিন্তু যদি সরকার বলা শুরু করে যে হ্যাঁ বিএনপি করেছে, তাহলে এটা সরকারের ভুল। সো সেই জায়গা থেকে আমি বলছি যে এনসিপি বলতেই পারে, যদিও আমি এনসিপির কে দলগতভাবে বলভাবে এটা বলতে শুনিনি যে তারাই করেছে। আসলে এখানে সরকারও কি মানে স্পষ্টভাবে এভাবে বলে দিয়েছে যে স্পষ্টভাবেই বলতে থাকে, সরকার ব্যক্তিকে পয়েন্ট করে বলতে থাকে, এবং সেই ব্যক্তিগুলো যখন এনসিপির হয় হ্যাঁ তখন মুশকিল হয়ে যায়। সরকার পরিষ্কারভাবে বলেছে যে এদেরকে সম্মুখভাগে আনতে হবে, কারণ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই জুলাইয়ের এই বিজয় লাভ করবার জন্য। এরপর আর কি বলবে? এটা তো অলরেডি বলে দেওয়াটা মানে তারা করেছে। আর অবভিয়াসলি সরকারি পৃষ্ঠপোষকতা বা কিংস পার্টি, বিকজ নাহিদ গত বছর সেপ্টেম্বরেই তারা বলেছিল, মানে 2025 সালে এসে পার্টি ফর্ম হয়েছে, 2024 সালে সেপ্টেম্বরেই তারা বলেছিল যে পার্টি ফর্ম তারা করছে, এবং পার্টি ফর্ম করা হয়ে গেলে 3জন যে তরুণ উপদেষ্টা আছে তারা সরকার ছেড়ে পার্টিতে যাবে। সো তার মানে পুরো পার্টি ফরমেশনের সময় কিন্তু সরকারের তখন অলরেডি সেট যে এই 3জন সরকার ছেড়ে পার্টিতে যাবে। আচ্ছা, এরপর যেটা হলো যে সরকার পার্টি যখন ফর্ম হলো, একজন সরকার ছেড়ে পার্টিতে গেল, বাকি 2জন সরকারে রয়ে গেল। এর ভেতরে এনসিপি থেকে শুরু করে সরকারে যে আপনার তরুণ উপদেষ্টারা আছে তাদের মানে তাদের সম্বন্ধে এতগুলো করাপশনের আলোচনা এসেছে বা কি বলে অ্যালিগেশনস এসেছে, এখনো প্রমাণিত না, যদিও কিছু একটু প্রমাণিত, কারণ বেশ কয়েকজন উপদেষ্টার, তরুণ উপদেষ্টার বেশ কয়েকজন পিএস এপিএস কোটি কোটি টাকার লেনদেনে ধরা পড়েছে। এখন আপনি বলেন তাহলে মানে আমরা ওইভাবে যদি বলি যে আপনার পিএস আপনার এপিএস 150 কোটি টাকা 100 কোটি টাকা 300 কোটি টাকার যদি কারাপশন কেসেসের সাথে লিপ্ত থাকে, আপনি কিছুই জানেন না, তাহলে আপনি হয়তো এতই ইনএফিশিয়েন্ট এবং ইনএফেক্টিভ যে আপনার এত বড় একটা সরকারি পর্যায়ের দায়িত্বে থাকার কোনো অধিকার নাই, আর নাহলে আপনি এটার সাথে জড়িত। বোথ কোনোভাবে দুটারই কোনো ক্ষমা নাই। রাইট। সংস্কারের কথা বলেই এই সরকার আসলে নানান ভাবে তাদের ডিলাইট করছিল। মূলত এতদিন পর আপনি কোন কোন ক্ষেত্রে সংস্কার দেখলেন স্পষ্টভাবে? দেখেন, স্পষ্টভাবে সংস্কার আসলে দু একটা জায়গায় আমি একটু বলতে পারি কিছু দূর হয়েছে, যেমন মনে করেন ব্যাংকিং খাতে বেশ কিছু ভালো কাজ হয়েছে, কিন্তু ওভারঅল সবচেয়ে ভালো যেটা হয়েছে যে সংস্কারের যে আলোচনাগুলো সবাইকে সম্মিলিতভাবে করা হয়েছে। এই যে গতকালও আপনার কনসেনসাস কমিশনে আলোচনা ছিল সব দলগুলো নিয়ে, আমাদের দল যত দল আছে মানে কার্যকরী যত দল আছে সবাইকে নিয়ে, কার্যকরীর বাইরেও অনেক দলকে তারা দাওয়াত জানিয়েছিলেন। ঠিক আছে, লেটস কিপ দ্য প্রসেস ডেমোক্রেটিক, যতজন কে দাওয়াত জানানো যায় সবাইকে দাওয়াত জানানো, ঠিক আছে, এবং তারা করেছেন। এবং আমি যতদূর জানি আমার দলের প্রতিনিধি যিনি যাচ্ছেন তিনি আমাকে জানিয়েছেন যে আজকে থেকে ঈদের ব্রেক, ঈদের জন্য ঈদের ছুটি শেষ হলে আবার তারা বেশ কিছুদিন বসবেন। তো এই প্রক্রিয়াটা আমি বিশালভাবে আমি শক্ত মানে সাধুবাদ জানাই, খুবই ভালো একটা প্রক্রিয়া। এখানে সবাই আলোচনায় এসেছে, সবাই পরিষ্কার করছে তারা বাংলাদেশকে সামনে বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, এবং এই আলোচনাতে অ্যাটলিস্ট সংস্কার কমিশন কোনো দলকে বেশি অগ্রাধিকার বেশি এগিয়ে দেয়নি। যদিও অনেক সময় আমরা দেখছি যে সরকারি পর্যায়ে যখন এটা নিয়ে আলোচনা করা হচ্ছে তখন ওই এগেন সরকারি পৃষ্ঠপোষকতা বা ওই কিংস পার্টিকে নাম বেশি আগে এগিয়ে আসছে। কিন্তু এই আলোচনার ভেতরে আসলে যতদূর এটলিস্ট আমার দলের প্রতিনিধি যারা যাচ্ছেন এই আলোচনাগুলোতে তারা আমাকে যা জানাচ্ছেন যে এই আলোচনাগুলোতে কোনো দলকেই আলাদা করে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। অবভিয়াসলি এগেন আপনি ধরে নিতেই পারেন যে আমাদের ভালোভাবে পরিচিত যে বিএনপি এখন হয়তো যতগুলো পরিচিত দল আছে এই পরিচিত দলের ভেতরে এর আগে হিস্টোরিক্যালি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত এবং কয়েকবার সরকার পরিচালনার জায়গা থেকে যেহেতু বিএনপি এসছে, বিএনপি অটোমেটিক্যালি একটা কিছু দূর অগ্রাধিকার পেয়ে যায়। এবং বিএনপির সাথে কোয়ালিশনে একবার বাংলাদেশ জামাত ইসলাম ছিল, তারা অগ্রাধিকার পায় কি না পায় ইদার ওয়ে, বাট কাউকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না এমন রিপোর্ট আমার দলের প্রতিনিধি আমাকে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমি ওইটার জন্য আমি কনসেনসাস কমিশনকে সাধুবাদ জানাই। কিন্তু সরকারের পক্ষ থেকে যখন কথা হচ্ছে তখন এনসিপি কে আসলে অগ্রাধিকার কিছু দেওয়া হচ্ছে, এইটা হয়তো না দিলেই বেটার হয়। এই সংস্কার কমিশনের এই আলোচনার বাইরে বড়ভাবে কোনো সংস্কার আসলে সরকার করতে পারেন নাই। এখন এটা তাদের ব্যর্থতা বলতে পারেন, এটা এই সংস্কারটা আসলে অত্যন্ত মুশকিল, শুধু বললেই যে হবে তা না। তবে এখানে সরকারের বড় ব্যর্থতার জায়গায় আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই, যেটা 24 সালের অগস্ট মাস থেকেই যখন আমরা সরকারের সাথে বসা শুরু করি, আমার দলের পক্ষ থেকে আমি সরকারের সব পর্যায়ে জানিয়েছি এবং আমি জানি যে আরো অনেকগুলো দল এটা সরকারের কাছে জানিয়েছে যে
অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল, শক্ত প্রয়োজন ছিল যে আওয়ামী লীগের সরকারকে অতপ্রুতভাবে যারা সহযোগিতা করেছে তাদেরকে সরকার পরিচালনার বড় বড় জায়গা থেকে সরিয়ে আনতে, ইদার চাকরিচ্যুত করা যদি তাদের বিরুদ্ধে বড় কোনো অ্যালিগেশনস থাকে বা কিছু প্রমাণিত হয় তাহলে চাকরিচ্যুত করা এবং সাজার আওতায় নিয়ে আসা, বাট মিনিমাম তাদের সম্বন্ধে যদি অ্যালিগেশনস থাকে, প্রমাণিত নাও হয় কিন্তু শক্ত অ্যালিগেশনস থাকে, তাহলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে তাদেরকে সরানো, এটা খুবই খুবই প্রয়োজন ছিল। কিন্তু এইটা সরকার করে নাই। গত 9 মাসে খুব অল্প কিছু করেছে, না বড়ভাবে করে নাই। এটা পুলিশ প্রশাসন বলেন, আপনার মিনিস্ট্রিগুলো বলেন, মানে সেক্রেটারিয়েট বলেন, লোকাল গভর্নমেন্ট বলেন, বড়ভাবে এটা সরকার করে নাই। এবার কি এমবাসি গুলোতেও বড়ভাবে করে নাই, মানে বিদেশি সম্পর্কের জন্য এটা গুরুত্বপূর্ণ, তো কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ, কোন জায়গায় বড়ভাবে করেনি। এবং প্রথমে আমরা অনেকবার বলেছি এবং একটা ধারণা করেছিলাম যে হয়তো তারা মানে লোক খুঁজে পাচ্ছে না। সেই জায়গা থেকে আমরাও যতবার পেরেছি চেষ্টা করেছি যে আমরা মনে করেছি হয়তো একটু রিটায়ারমেন্ট থেকে বের করে বা স্পেশাল কিছু করতে হবে। তো মানে শেখ হাসিনা তো ভাই 15.5 বছর ছিল, এমন না যে একদিনে নিয়োগ দিয়েছে। সেখানে তার লোকজন, স্পেশালি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তার লোকজন সরাতে হলে তাহলে রিটায়ারমেন্ট থেকে কয়েকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে, কিছু লোকজনকে হয়তো স্পেশাল প্রমোশনস দিতে হবে। এই কার্যক্রমগুলো দরকার ছিল, এগুলো করা হয়নি। একটা পয়েন্টে যে আমাদের কাছে এখন এটা সাসপেশন, এটা আমি ভাই আপনাকে বলতে পারবো না যে এটা আসলে দিস ইজ দ্য কেস, বাট এটা সাসপেশন। আমাদের স্ট্রং সাসপেশন হলো যারা এটা করেন নাই বিকজ ওই আওয়ামী পন্থী লোকদেরকে সরাতে হলে, যেহেতু বাংলাদেশটা শক্তভাবে পলিটিসাইজড এখন, সো যারা আওয়ামী বিরোধ ছিল, যাদেরকে আওয়ামী লীগ পানিশ করেছে, হ্যাঁ, তাদেরকে তাদের ভেতরে একটা মানে একটা পরিচিতি না থাকলে একটা অনেকের একটা চিন্তা আছে যে তারা হয়তো বিএনপি পন্থী, এবং যদি তারা বিএনপি পন্থী হয়ে থাকে তাহলে তাদেরকে যদি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আনা হয়, তাহলে এই সরকার যদি এগেন এমন কিছু করতে চায় যেটা বিএনপি পছন্দ করবে না, কিন্তু তাহলে বিএনপির হাতে আরেকটু ক্ষমতা চলে আসে। সো এই ক্ষমতাটা যেন না আসে, বিএনপি যে দলটা আসলে আন্দোলন করেছে 15 বছর, সেই দলটাকে ক্ষমতাচ্যুত রাখবার জন্য হাসিনার দোসরদের সরকারি পর্যায়ে বেশিরভাগ জায়গা থেকে সরানোর প্রচেষ্টাই করা হয় নাই। এগেন সরানোর প্রচেষ্টা করা হয়নি, এটা সত্যি, এইখানে কোনো ডাউট নাই। আমাদের সাসপেশনের জায়গাটা হলো সরানো হয় নাই, কারণ সরাইতে হলে যাদেরকে বসাতে হইতো তাদেরকে বিএনপি পন্থী হিসেবে তাদের একটা পরিচিতি আছে, সো বিএনপি পন্থীদের বসাইতে চায় না, এই কারণে সরানো হয়নি। এটা হলো আমাদের সাসপেশন।